আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমার চ্যানেলের তৃতীয় এপিসোড ভোট দিব কিসে 2-তে আপনাদের সুস্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আগামীকাল জাতির জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনার আমাদের সিদ্ধান্তে জাতির ভাগ্য টোটালি পরিবর্তন হয়ে যেতে পারে, সেই রকম একটা সম্ভাবনার সামনে রেখে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামের আমানতদারিতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। আমরা মুসলিম হিসাবে বা আমাদের দেশের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবার ধর্মেই এরকম বিষয় উল্লেখ করা আছে। আমানতদারিতার উপর চূড়ান্ত গুরুত্ব দেওয়া হয়েছে। একজন লিডারকে চূড়ান্ত আমানতদারিতার পরিচয় দিতে হয়। আমাদের দেশের এই যে নির্বাচন, আসন্ন নির্বাচন, এখানে দেখা যাচ্ছে বিশাল অঙ্কের নেতৃবৃন্দ, প্রায় 50%-এর বেশি নেতৃবৃন্দ ঋণ খেলাপি। ঋণ খেলাপি বলতে তারা ব্যবসা বাণিজ্য করে ক্ষতিগ্রস্ত হন নাই। কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য করে ক্ষতিগ্রস্ত হলে এমন হওয়ার কথা না যে 800 কোটি টাকার মধ্যে 40 কোটি টাকার সম্পদ আছে, বাকি 800 কোটি টাকাই নেই। এরকম হওয়ার কথা না। এটা হয় তাদের অদক্ষতা, না হয় তাদের অসাধুতা। অসাধুতার ব্যাপারটা এরকম যে এই টাকাটা তারা দেশের বাহিরে পাচার করে দিয়েছে এবং তার প্রমাণ যথেষ্ট আছে। যেমন গত স্বৈরাচারের সময়ের অনেক নেতৃবৃন্দ এখন বিদেশে রাজার হালতে জীবনযাপন করছে, কারণ তাদের পাঠানো অর্থে তাদের এই সাপোর্ট দিচ্ছে। তারা জানতো যে এক সময় হয়তো দেশ ছাড়তে হবে, সেজন্য প্রচুর সম্পদ দেশের বাইরে পাচার করে দিয়েছে। এই অবস্থায় আমাদের ব্যাংকগুলোতে যারা আমানতকারী ছিল, যে ক্ষুদ্র আয়ের লোকজন আমানত করেছিল, সেই আমানতের টাকাটা এখন বিপদগ্রস্ত। এই কয়েকদিন আগেই কয়েকটা ব্যাংক, ইসলামী ব্যাংক একত্রিত হয়েছে। আমানতকারীরা খুবই সংকটের মধ্যে আছে, প্রয়োজনে তাদের টাকাও পাচ্ছে না, জীবনযাপন করতে পারছে না। আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে দেখতে হবে যাদের মধ্যে এই আমানতদারিতা আছে তাদেরকেই আমাদের নেতা ঘোষণা করতে হবে। এবং যে নেতা বলতে পারে এরকম যে মুখের দিকে হাত ঢুকিয়ে পাবলিকের টাকা বের করে নিয়ে আসবো, সেই রকম নেতার বলিষ্ঠতা দেখে আমাদের নির্বাচন করতে হবে, নেতা নির্বাচন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, সততার সাথে আরেকটা জিনিসের প্রয়োজন, দক্ষতা। আমাদের ম্যানেজমেন্ট গুরু ডক্টর হবিবুল্লাহ তার একটা বইতে বলেছেন যে আমার ঘরের চাকর কুদ্দুস একটা দুষ্টু প্রকৃতির লোক। তাকে 500 টাকা দিয়ে বাজারে পাঠালাম মাছ কিনতে, সে 200 টাকার মাছ কিনলো, 300 টাকা পকেটে ঢুকিয়ে দিল। মাছটা ভালো ছিল, আমরা খেতে পেরেছি। আর সিদ্দিক, সে একটা হাবাগোবা প্রকৃতির লোক, তাকে বাজারে পাঠালাম 500 টাকা দিয়ে মাছ কিনতে, সে পচা মাছ নিয়ে আসলো, আমরা পুরো মাছটা ফেলে দিতে হয়েছে, খেতে পারি নাই। সেজন্য আমাদের শুধু সৎ হলে চলবে না, সততার সাথে দক্ষতার একটা সংমিশ্রণ থাকতে হবে। আমাদের দেখতে হবে যে দলের নেতা এবং কর্মীরা সুশিক্ষিত, সেই দলের নেতা এবং কর্মীদের কাছে আমরা সততার সাথে দক্ষতাও আশা করি। যে দলের নেতা এবং কর্মীরা ধর্মপ্রাণ, সেই দলের নেতাদের কাছে আমরা সততা এবং দক্ষতা দুটোই আশা করি। সেজন্য আমাদের নেতা নির্বাচনে এই সততা এবং দক্ষতা, এই দুটো গুণকে একসাথে প্রাধান্য দিতে হবে। তার সাথে সবচেয়ে বড় দেখতে হবে আমানতদারিতা তার মধ্যে আছে কিনা, সে মানুষের সম্পদকে দায়িত্ব হিসাবে নেয় কিনা। সম্মানিত দর্শক শ্রোতা, গত স্বৈরাচারী সরকারের আমলের একজন প্রভাবশালী নেতার অধীনে কাজ করতো আমার এক বড় ভাই বাদল ভাই। একবার এসে আমাকে বলল যে দেখো লতিফ, আমার বসের যদি কারো বাড়ি পছন্দ হয় তাহলে সেই বাড়িটা 1 সপ্তাহের মধ্যে তারই হয়ে যাবে। যদি মালিক বাড়িটা দিতে না মানে তাহলে মালিককে আর দেশে পাওয়া যাবে না কোথাও। কারো যদি স্ত্রী পছন্দ হয়, এই স্ত্রীটাও তার হয়ে যাবে। যদি সেই স্বামী স্ত্রী ছাড়তে নারাজি হয় তাহলে সেই স্বামীকে আর পাওয়া যাবে না। এই চরিত্রের লোকরা দেশ শাসন করেছে।
এটা দুঃখজনক, একটা লজ্জাজনক। এবং আমাদের একটা বইয়ের রাজনীতির মধ্যে, বইয়ের সংস্কৃতির মধ্যে আমরা জীবনযাপন করছি। পলিটিক্যাল নেতা বলতে আমরা বুঝি হুমড়া চুমড়া প্রকৃতির লোক, আমাদের হেনস্থা করবে যে কোনো সময়, আমরা বয়ে 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 থাকি। আমাদের নেতা নির্বাচনের সময় এই জিনিস দেখতে হবে, যে নেতার মধ্যে বিনয়ী ভাব আছে, যে নেতাকে আমরা ভয় পাই না, সেই নেতাকে নির্বাচন করতে হবে। এমন নেতাকে আমরা নির্বাচন করতে যাব না যে নেতাকে দেখলে, তার হুমড়া চুমড়াতে দেখলে ভয় পেতে হয়। আমাদের সম্পদ, আমাদের মান সম্মান যাদের কাছে নিরাপদ নয়, তাদেরকে আমরা নেতা হিসাবে বেছে নিব না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করেছিলাম প্রথম এপিসোডে, সেটা ছিল প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটির বিষয়টা হচ্ছে এই, যে নেতা দেশে মানুষকে মাছ দেওয়া না, মাছ ধরা শিখাতে পারবে, সেই নেতাকে আমাদের নির্বাচিত করতে হবে। আমরা চাই না এমন নেতা যে নেতা আমাদের বাধা দিবে, কার্ড দিবে, আমাদের ভিক্ষুকের জাতিতে পরিণত করবে। আমাদের সেই নেতার দরকার নাই। দর্শক শ্রোতা, 1739 সালে ইংল্যান্ডে একটা আইন হয়েছিল, যারা ভিক্ষাবৃত্তি করবে তাদেরকে সরকার সাপোর্ট দিবে, কিন্তু সেই সাপোর্টটা হবে ওই লোকগুলা তাদের মেধা অনুযায়ী সরকারকে বা দেশকে বা সমাজকে দিতে থাকবে, এবং তাদের যে প্রাপ্য সেটা পাবে সবচেয়ে কম হারে। কিন্তু আমরা প্রথম এপিসোডে উল্লেখ করেছি, আমাদের দেশে ভিক্ষাবৃত্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেখা যায় একজন শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে দৈনিক 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারে না, সেখানে একজন ভিক্ষুক 3 থেকে 4,000 টাকা, এমনকি বেশিও ইনকাম করে। সেজন্য ভিক্ষাবৃত্তি এবং লুটেরা বৃত্তি আমাদের দেশে সবচেয়ে পছন্দের। এমনও দেখা গেছে সরকারি কর্মচারী, যা তার বেতন হতো 20,000 টাকা, হয়তো সে পিয়নের কাজ করে, কিন্তু তার ছেলেদের পড়াচ্ছে দামি দামি স্কুলে, যেখানে 50,000 টাকা মাসে খরচ হচ্ছে। এরকম অনেক নাটক এপিসোডে অনেক কিছু দেখেছি আমরা, অনেক ঘটনা পত্রপত্রিকায় দেখি। এগুলো আমরা সাক্ষী, এবং বুকের মধ্যে কষ্ট চেপে রেখে আমাদের স্কুলে দেখতে হয় যে এই দেশে 20,000 টাকা বেতন পেয়ে মাসিক 5 লাখ টাকা খরচ করেও সরকারি কর্মচারীরা বহাল তবিয়তে আছে, তাদের প্রমোশন হয়, এমনকি কেউ কেউ সবচেয়ে ভালো কর্মচারী হিসাবে পুরস্কৃত হয়। এই অবস্থার শেষ দরকার, এই অবস্থার একটা সমাপ্তি দরকার। এই সমাপ্তির জন্য আমাদের 12 তারিখে নির্বাচনে আমাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে সঠিক নেতা নির্বাচন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, হালাল উপার্জনের মাধ্যমে আমরা পরজীবনে পরকালে ভালো থাকব। দেশে হালাল উপার্জনের ক্ষেত্র তৈরি করতে হবে। এমন হয়ে গেছে এই দেশটা হালাল উপার্জনকারীদের জন্য একটা দুজক হয়ে গেছে। এই অবস্থা থেকে আমাদের ফিরতে হবে, ফিরাতে হবে পুরা দেশটাকে। যেরকম নেতা, যে নেতা এইসব জিনিস নিয়ে চিন্তা করবে, দেশে হালাল উপার্জনকে সহজ করে দেবে, হারাম উপার্জনকে কঠিন থেকে কঠিনতর করবে, সেই নেতাকে আমাদের নির্বাচন করা দরকার। আমরা উদ্যোক্তাদের ব্যাপারে বলেছি, আমরা বলেছি যে ইসরায়েল 2 কোটি লোকের একটা জনপদ, সেই জনপদ সারা বিশ্বের সবগুলা ব্র্যান্ডের মালিক। এই দেশের উদ্যোক্তারা, এই দেশের সন্তানেরা, এই দেশের তরুণেরা, এই দেশের যুবকেরা দেশের বাহিরে প্রচুর কাজ করছে। এমনও আছে বাংলাদেশ থেকে বাইরে গিয়ে দেখা গেছে মিডিল ইস্টে বিশাল উদ্যোক্তা হয়ে গেছে, হ্যাঁ, বড় ধরনের এন্টারপ্রেনার হয়ে গেছে। কারণ হচ্ছে এই দেশে সে এন্টারপ্রেনারশিপ হিসাবে কাজ করতে পারে নাই। এই দেশে পদে পদে বাধা, পথের বাধা অসংখ্য। এই দেশের ইনকাম ট্যাক্স বিভাগ, ভ্যাট বিভাগ এবং অন্যান্য বিভাগ যেগুলো আছে সরকারের, একটা প্রতিষ্ঠানের উপর 5টা 6টা দারোয়ান রাখে। হ্যাঁ, যে দারোয়ানগুলো আপনার প্রতিষ্ঠানকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, এবং নিজের পকেট ভরবে। এই অবস্থায় এর পরিসমাপ্তি দরকার। যে নেতা এই দেশে উদ্যোক্তা উন্নয়নে সহায়তা করবে, উদ্যোক্তাদের সাপোর্ট করবে, সেই নেতাকে আমাদের নির্বাচিত করার দরকার। আমি একটা বই, দ্য স্টার্ট আপ নেশন, অনুবাদ করতে গিয়ে দেখলাম যে ইসরায়েলের ইজাক রবিন, আগের প্রাইম মিনিস্টার, যে কোনো প্রতিষ্ঠান যদি ফেল করে তাহলে সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলে, কেন প্রতিষ্ঠান ফেল করলো, তোমার অভিজ্ঞতা শেয়ার করো, আমাদের পরামর্শ নেও। অথচ আমাদের দেশে কোনো প্রতিষ্ঠান গ্রো হতেই পারছে না। যদি ব্যাংক লোন নেয়, যদি শুনে ব্যাংকের কর্মকর্তারা এই প্রতিষ্ঠানটা ক্ষতির সম্মুখীন এবং ছোটোখাটো প্রতিষ্ঠান হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের মালিকের গলা চেপে ধরবে যে আমার টাকাটা আগে দিয়ে দাও। অথচ যারা কোটি কোটি টাকা ঋণ নিয়ে যাচ্ছে, ঋণ খেলাপি হচ্ছে, তাদের কাছ থেকে বড় ধরনের বকরা পায়। অর্থাৎ তুমি 5 লাখ টাকা চাইলে, আপনি যদি 5 লাখ টাকা চান,
এইটা একটা সামান্য বিষয়, এখান থেকে আপনি কিছু এমন কিছু দিতে পারবেন না তাকে। কিন্তু 500 কোটি টাকা চাইলে তাকে 1 কোটি টাকা আপনি দিতে পারবেন। সেই 1 কোটি টাকার লোভে সে 500 কোটি টাকাকে ঋণ খেলাপি হতে সহায়তা করবে এবং সহজেই দিয়ে দেবে। এই অবস্থায় তেলা মাথায় তেল দেওয়ার নীতি হচ্ছে আমাদের ব্যাংক এবং ফাইন্যান্সিং প্রতিষ্ঠানগুলা। এই অবস্থায় পরিসমাপ্তি দরকার। যে নেতা এগুলা করতে পারবে, যে নেতা দেশের উদ্যোক্তা উন্নয়ন করতে পারবে, আমরা মরহুম জিয়াউর রহমানের ব্যাপারে দেখেছি যে সারা দেশে বিসিক প্রতিষ্ঠা করেছেন, সারা দেশে এন্টারপ্রেনারদের অর্থ দিয়েছেন, এন্টারপ্রেনারদের সাহায্য করেছেন এবং দেশ অল্প দিনের মধ্যে একটা শিল্প উন্নত দেশের দ্বারে কাছে চলে যেতে শুরু করেছিল। হয়তো উনি আরো 5-7 বছর যদি লিঙ্গার করতে পারতেন, বেঁচে থাকতে পারতেন, তাহলে দেশটাকে এই পর্যায়ে নিয়ে যেতেন, কিন্তু সেটা আমরা তাকে ধরে রাখতে পারি নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রফেসর ইউনূস স্যারের 3-0 সম্পর্কে জানি। আমি 3-0-র সাথে আরেকটা জিরো এড করতে চাই। 3-0-র মধ্যে প্রথম জিরো হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট। যে নেতা আমরা প্রথম এপিসোডে আলোক করেছি যে অতি সহজে জিরো আনএমপ্লয়মেন্টে পৌঁছা যাবে যদি সঠিক নেতৃত্ব আসে। আমাদের সেই নেতৃত্ব বেছে নিতে হবে যেই নেতৃত্ব অতি সহজে আমাদের জিরো আনএমপ্লয়মেন্ট রেটে নিয়ে যাবে। আমাদের সেই নেতৃত্ব বেছে নিতে হবে যে নেতৃত্ব অতি সহজে আমাদের জিরো কার্বন এমিনেশনে পৌঁছে যাবে, যে নেতৃত্ব আমাদের জিরো পভার্টির দিকে নিয়ে যাবে। তার সাথে আমি যোগ করতে চাই জিরো টর্চার। জিরো টর্চার থাকবে। এই দেশে কোনো গুম রাজ্য হবে না, এই দেশে কোনো গুম হবে না, মানুষকে মেরে তার পেট কেটে তাকে সাগরে ভাসিয়ে দেওয়া হবে না। এই অবস্থায় পরিসমাপ্তি দরকার। এই লিগাসি যারা বহন করে তাদেরকে আমাদের না করতে হবে, তাদেরকে ন বলতে হবে, তাদেরকে স্টপ বলতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রফেসর ইউনূস স্যারের আরেকটা উদ্যোগ সারা বিশ্বে প্রশংসিত, সেটা হচ্ছে সোশ্যাল বিজনেস। এই সোশ্যাল বিজনেস কনসেপ্টটা হচ্ছে সমাজকে নিয়ে উন্নয়ন, অর্থাৎ ব্যবসা বাণিজ্যগুলো সমাজেই কাজ করে, সমাজ থেকেই প্রফিট আর্ন করে। এই সমাজের প্রতি তাদের প্রচুর রেসপন্সিবিলিটি আছে। সোশ্যাল বিজনেসটা টোটালি সমাজের জন্য ডেডিকেটেড একটা ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, যে নেতা এইসব সোশ্যাল বিজনেস নিয়ে চিন্তা করবে, সোশ্যাল বিজনেসকে এনকারেজ করবে, আমাদের সেই সব নেতা বেছে নেওয়া দরকার। আমাদের ভোট দেবো আমরা তাকে যে নেতা এইসব জিনিসকে চিন্তা করবে। আমাদের ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে আমাদের দেশের জনগণ বাস করছে, ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে। এই ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে আমরা অলওয়েজ ধর্মীয় বিধান অনুযায়ী বলে থাকি সুদ হারাম, সুদ হারাম, সুদের দ্বারে কাছে যেও না। এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর লোকজন অর্থ অভাবে অনেক সময় প্রচুর কষ্ট করে, কিন্তু আবার ধর্মীয় বিধান সুদ হারাম বলে তারা লোনের কাছেও যেতে পারে না, লোন পায়ও না। এই অবস্থায় কর্জে হাসানা হচ্ছে ইসলামের একটা চমৎকার দিক। এই কর্জে হাসানাকে এনকারেজ করা আমাদের খুবই দরকার। আমাদের যে নেতা কর্জে হাসানাকে এনকারেজ করবে সেই করার সম্ভাবনা আছে, সেই সব নেতাদের আমাদের বেছে নিতে হবে। এই দেশ হবে ফ্রিডম অফ এক্সপ্রেশনের দেশ। আজকে অনেকগুলা চ্যানেলে 11 দলীয় জোটের বিরুদ্ধে বা অন্য দলের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়। এইটা কিন্তু খারাপ না, এইটা হচ্ছে ওরা যাতে ডিরেল না হয় সেই জন্য একটা চাপের মধ্যে রাখা ওদেরকে। হ্যাঁ, সেজন্য সাংবাদিকতার যে ন্যূনতম প্রিন্সিপল এইটা মেনে আমাদের প্রচণ্ড চাপের মধ্যে আমাদের অবজারভেশন আই রাখতে হবে ওদের উপর, যারা দেশ চালাচ্ছে, যারা এইগুলা করছে। এবং যেসব নেতা ফ্রিডম অফ এক্সপ্রেশনকে এনকারেজ করে সেই সব নেতাকে আমাদের নির্বাচিত করা দরকার। আমরা গত স্বৈরাচারী জমানায় দেখেছি ফ্রিডম অফ এক্সপ্রেশন বলতে কিছুই ছিল না, ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেও বাঁচতে পারে নাই, এরকমও হয়েছে। হ্যাঁ, বুয়েটের ছাত্রকে হত্যা করা হয়েছে একটা স্ট্যাটাসের জন্য। তো এই অবস্থার পরিসমাপ্তি দরকার। এখানে বোরকা পরা মহিলাদের বিদ্রুপ করা যাবে না। যে বোরকা পরতে চায় তাকে বোরকা পরতে দিতে হবে, যে বোরকা পরতে না চায় সে তার ড্রেস পরবে। এই ড্রেস কোড নিয়ে কারো উপর চাপ প্রয়োগ করা যাবে না, ধর্ম নিয়ে কারো উপর চাপ করা যাবে না। এরকম ফ্রিডম অফ এক্সপ্রেশনের এমন একটা দেশ যারা গড়তে চায়, যারা গড়তে বাধা দিবে না মনে করেন, আপনি আপনার মূল্যবান ভোটটি তাদেরকে দিবেন। নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে সার্ভিস সেক্টরকে যেসব নেতা গুরুত্ব দিয়ে তৈরি করতে পারবে। যেমন আমরা বলেছিলাম যে আমাদের ক্রিকেট দল যারা বিশ্বমানের দক্ষতা অর্জন করেছে, সেরকম আমাদের শিক্ষক, আমাদের চিকিৎসক, আমাদের প্রশাসনে যারা আছেন সবাই বিশ্বমানের দক্ষতা অর্জন করতে পারবেন যদি এরকম সিস্টেম ডেভেলপ করা যায়। যদি প্রতি বছর ছাত্রদের পরীক্ষার মতো শিক্ষকদের পরীক্ষাও চালু করা যায়, যদি প্রতি বছর
চিকিৎসকদের ফিট লিস্ট করা হয়, যদি প্রতি বছর চিকিৎসকদের ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়, যেরকম গাড়ি ফিটনেস সার্টিফিকেট দেয়, সেরকম যদি করা হয় তাহলে আমাদের দেশে সার্ভিস হোল্ডাররা বিশ্বমানের দক্ষতা অর্জন করবে এবং এই দেশে আশেপাশের দেশ থেকে হোক, উন্নত বিশ্ব থেকে অনেক আসবে শিক্ষার্থী পড়াশোনা করতে। আমরা জানি মধ্যপ্রাচ্যের অনেকগুলা ইউনিভার্সিটিতে ইউরোপিয়ান কান্ট্রির ছাত্ররা যায় লেখাপড়া করতে, কারণ ওইটা এনভায়রনমেন্টটাই ডিফারেন্ট। হ্যাঁ, ওই এনভায়রনমেন্টে মা বাবারা, মুসলিম অমুসলিম মা বাবারাও বাচ্চাকে পাঠিয়ে নিরাপদ থাকে যে এনভায়রনমেন্টে বাচ্চা নষ্ট হবে না। সেজন্য আমাদের নেতৃত্ব যদি চিন্তা করে যে এই দেশের সার্ভিস হোল্ডার যারা আছে তাদের কোয়ালিটি ডেভেলপ করবে, কোয়ালিটি ডেভেলপের উপর গুরুত্ব দেবে, প্রমোশন হবে বয়সের ভিত্তিতে না, প্রমোশন হবে চাকরির মেয়াদের ভিত্তিতে না, প্রমোশন হবে কোয়ালিটির ভিত্তিতে। যে রিকোয়ার্ড কোয়ালিটি অর্জন করতে পারবে না সে ঝরে যাবে, অন্য প্রফেশনে চলে যাবে। মানুষের দক্ষতাকে কাজে লাগাতে হবে, সেই দক্ষতার হাতকে সমৃদ্ধ করতে হবে। এই সমৃদ্ধ করার চিন্তা যেসব নেতাদের আছে সেই সব নেতাদেরকে আমাদের নির্বাচন করতে হবে। আমরা দেখি প্রায় ছোটোখাটো ব্যাপারে দেশে সমস্যা হয়, বিভিন্ন ধর্মঘট, মিছিল, মিটিং এইগুলা চলতেই থাকে, দাবি দেওয়া পেশ করা থাকে, অথচ সামান্য নেগোসিয়েশন স্কিল এইটা দেখা হয় না। আমাদের যাদেরকে নিয়োগ করা হয় তাদেরকে কয়েকটা ব্যর্থ পরীক্ষা পদ্ধতি, পাটিগণিতের দক্ষতা, ইংলিশ গ্রামারের দক্ষতা, বাংলা গ্রামারের দক্ষতা, এইসব দেখে নির্বাচন করা হয় প্রশাসনের লোকদের। উৎপাদনশীলতাও ক্ষতিগ্রস্ত হয়, কারণ ফিজিক্স পড়া লোককে যখন প্রশাসনে নেওয়া হয়, পুলিশ প্রশাসনে, তখন তার ফিজিক্সের পড়ার পিছনে যে শ্রম ব্যয় করলো সেই ব্যয়টা একদম অপচয় হয়ে যায়। উচ্চশিক্ষায় এই অপচয় দূর করতে হবে। এই অপচয় দূরের চিন্তা যেসব নেতাদের মধ্যে আছে আমাদের সেই সব নেতাদের নির্বাচন করতে হবে। একজন যদি পুলিশে তার কেরিয়ার করতে চায় তাহলে পুলিশ প্রশাসনের উপর সে পড়াশোনা করবে। একজন যদি বিচার বিভাগে তার কেরিয়ার করতে চায় বিচার বিভাগের উপর তার পড়াশোনা করবে, যেমন ডাক্তাররা করে থাকে। সেই রকম আমাদের প্রত্যেকটা প্রফেশন ওয়াইজ আমাদের সিলেকশন করতে হবে, আর দেখতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের রিকুইজিট নেগোসিয়েশন স্কিল আছে কিনা। একজন ছাত্ররা ধর্মঘট করে, আন্দোলন করে, শিক্ষক কেন নেগোসিয়েট করতে পারে না? প্রশাসনে বিভিন্ন বিভাগে আন্দোলন হয়, ধর্মঘট হয়, হ্যাঁ, আপনার বিদ্যুৎ বিভাগে ধর্মঘট হয়, অন্যান্য বিভাগে ধর্মঘট হয়। যারা প্রশাসকের দায়িত্বে আছে তাদের নেগোসিয়েশন স্কিল যদি ভালো থাকতো তাহলে এইসব জিনিস সলভ করতে পারতো, টেবিলেই সলভ করতে পারতো, এইগুলা এত পর্যায়ে গড়াতো না। কিছুদিন আগেও দেখেছি আমরা হাদি হত্যাকারী বিরুদ্ধে যারা আন্দোলন করছে, ইনকেলাব মঞ্চ সচিবালয় এই যমুনা পর্যন্ত চলে আসছে। এখন আমাদের প্রশাসনের দক্ষতা কি পর্যায়ে আছে আমাদের চিন্তা করতে হবে। পররাষ্ট্র নীতিতে দেখা যায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করে তারা সেরকম দক্ষ না। আমাদের নেগোসিয়েশন স্কিলটা চিন্তা করতে হবে, যাদের স্কিল আছে তাদেরকে রিকুইজিট প্লেসে নিতে হবে, অর্থাৎ রাইট ম্যান ফর রাইট প্লেস এনশিওর যারা করতে পারবে সেই সব নেতাদের আমাদের নির্বাচন করতে হবে। সর্বোপরি এই দেশের পড়ে যাওয়া প্রশাসন বিভাগ, বিভিন্ন জুডিশিয়াল বিভাগ, তারপর প্রশাসন বিভাগ, তারপর আমলাতন্ত্র, এইসব জিনিসকে যারা ডেলে সাজাতে পারবে, আমলাতন্ত্রকে, জুডিশিয়ালকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দিতে পারবে, যারা আঙ্গুলের ইশারার দিকে রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল এদিকে না তাকিয়ে নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেচনা মতো নিজেদের দেওয়া কর্তৃত্বের মধ্যে থেকে তারা রায় দেবে, তারা কর্মকাণ্ড চালাবে, সেই সব জিনিস যদি এনশিওর করা যায়, প্রাতিষ্ঠানিক মর্যাদা যদি এনশিওর করা যায়। আমরা আমি দামি নির্বাচন দেখেছি, অনেক নির্বাচন দেখেছি, অথচ নির্বাচন কমিশনার যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করেন তখন সারা দেশে প্রশাসন তাদের আন্ডারে চলে যায়। তারা রেড সিগন্যাল গ্রিন সিগন্যালের দিকে তাকানোর কথা না, কিন্তু আমাদের সংস্কৃতি হচ্ছে রেড সিগন্যাল গ্রিন সিগন্যালের দিকে তাকিয়ে থাকে। এইসব জিনিস ভেঙে ফেলে আমাদের যেসব নেতৃত্ব এই জিনিসগুলোকে এস্টাবলিশ করবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে মর্যাদা দিতে পারবে, সেই সব নেতৃত্বকে আমাদের যাচাই করতে হবে, যা আমাদের নির্বাচিত করতে হবে। তো আমরা আগামীকালকের ইলেকশনে আমরা এমনভাবে নির্বাচন করব, এমন নেতাদের নির্বাচন করব যারা নির্বাচিত হয়ে শুল্কমুক্ত গাড়ি চাইবে না, যারা নির্বাচিত হয়ে ঢাকায় প্লট চাইবে না, যারা জনগণের সেবক হবে, জনগণের শাসক হবে না, সেই সব বিনয়ী, সেই সব দক্ষ, সেই সব সৎ নেতাদের নির্বাচনের মাধ্যমে আমাদের উপর দেওয়া আমানত, এই ভোট আমরা প্রদান করব এবং এই দেশের আপামর জনসাধারণের 18 কোটি মানুষের
ভাগ্য পরিবর্তনে আমার ভোট হবে হাতিয়ার। হ্যাঁ, সেই সুদিনের প্রত্যাশায় থাকলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই শুনেছেন এজন্য ধন্যবাদ। হ্যাঁ, কোনো ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে আপনারা কমেন্ট করবেন, আপনারা আমাদের এই পেজটাকে শেয়ার করবেন এবং লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সাথে আমরা প্রায় বিভিন্ন বিষয়ে আলোচনা করব, সেই প্রত্যাশাও রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।